আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের এখানে আমন্ত্রিত অতিথি হয়ে আমাদের জন্য একটু নতুন মুখ, কিন্তু আপনাদের খুবই পরিচিত একজন ব্যক্তিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, এবং উনি ওনার শত ব্যস্ততার মধ্যেও আমাদের এই আমন্ত্রণ গ্রহণ করেছেন। এই জন্য ওনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আর কেউ নন, তিনি বিশিষ্ট শিক্ষাবিদ ও রাজনৈতিক বিশ্লেষক জনাব তাজ হাসমি। ধন্যবাদ আমাকে জনাব তাজ ডাকার হাসমি, জন্য। হ্যাঁ, অনেক আপনাকে ধন্যবাদ। আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা যে আপনি সময় দিয়েছেন আমাদেরকে। জনাব তাজ হাসমি, আমি সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি আপনার কাছে। জি। সেটা হলো, আমরা কয়েকদিন ধরে খেয়াল করছি যে গাজার যে মানুষজন যারা আছেন, প্রায় ওখানে 20 লক্ষাধিক মানুষ ওখানে থাকেন, তাদের ভাগ্য নিয়ন্ত্রণের জন্য পশ্চিমা বিশ্বের কিছু উদ্ভট উদ্ভট কিছু প্রস্তাব আমরা দেখতে পাচ্ছি, যে জি। তারা 20 দফার কি দাবি দিচ্ছে না দিচ্ছে, এবং যারা এই প্রস্তাবগুলি দিচ্ছেন, যারা এই ভাগ্য নিয়ম নির্ধারণ করছেন, সেখানে গাজাবাসীদের কোনো ভূমিকা আছে কিনা, তাদের কি ভূমিকা, তাদের ভাগ্য নির্ধারণ করছেন ট্রাম্প, নেতানিয়াহু, এই যে ঘটনাগুলো। আবার এদিকে আমরা এটাও দেখছি যে সারা দুনিয়ার লোক আপনার ওইদিকে যাচ্ছে, গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা দিয়ে প্রায় কতগুলি জাহাজ নিয়ে তারা যাচ্ছে, 44টা নৌবহর জি। নিয়ে যাচ্ছে, সেগুলো আবার ইসরায়েলি লোকজন আবার ক্যাপচার করেছেন। তো এই যে সাময়িক যে ঘটনা, আমরা এই ঘটনা নিয়ে আপনার সঙ্গে আসলে একটু কথা বলতে চাই। আমার কাছে মনে হয়েছে আপনি এই ঘটনার জন্য, আলোচনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট পারসন। তো যদি আমাদের সংক্ষেপে একটু বলতেন। জি, ধন্যবাদ। দেখুন, এই ইসরায়েলের যে প্রবলেম, এটা তো গাজা তো পরে সংযোজিত হলো। আসল প্রবলেম তো জি হচ্ছে মধ্যপ্রাচ্যে একটা দেশ গায়েব হয়ে গেল 1948 সালে। মানে 2000 বছরের ইতিহাস দেখিয়ে ইহুদিরা বলল এটা আমাদের প্রমিস ল্যান্ড, বনি ইসরায়েলের জন্য, আমরা ইসরায়েল নামে এখানে একটা দেশ বানাবো। ওই ইতিহাসে আমি যাচ্ছি না। তবে এটাতে পশ্চিমা জগৎ, ব্রিটেন, ফ্রান্স, এরা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সবচাইতে বড় ভূমিকা ছিল ব্রিটেন, যুক্তরাজ্য যেটা। তো মধ্যপ্রাচ্যের এই অঞ্চলটা, এটা 1896 সালে থিওডর হার্জল নামে একজন অস্ট্রিয়ান ইহুদি, উনি একটা বই লিখেছিলেন। সে বইয়ের নাম ছিল দ্য জিউইশ স্টেট, দ্য জুদা স্টাট। সেই বইতে উনি আর্গুমেন্ট দিয়েছিলেন, একটা লাইন খুব ইম্পর্টেন্ট। সেখানে বলছেন, প্যালেস্টাইনে যদি একটা ইসরায়েল নামে দেশ সৃষ্টি করা যায়, তাহলে সেটা হবে মধ্যপ্রাচ্যে ইউরোপের একটা ঘাঁটি। It will be a western rampart in the heart of the Middle East. এটা পশ্চিমাদের হুম একটা হুম ঘাঁটি হবে মধ্যপ্রাচ্যের হার্টের ভিতরে। এবং ওটাই পরিচালিত করেছে পশ্চিমাদের, যে এইখানটা যদি তারা নিয়ন্ত্রণে নিতে পারে, সুয়েজ খাল, এদিকে ইউরোপ, এদিকে আফ্রিকা, ডান দিকে মানে একদিকে এশিয়া, তিনটা মহাদেশ, এবং সুয়েজ খাল দিয়ে পূর্বের সঙ্গে পশ্চিমের যে সংযোগ, সেটা যাচ্ছে প্যালেস্টাইনের পাশ দিয়ে। সুতরাং প্যালেস্টাইন দখল করতে হবে। তো ব্রিটিশরা প্রথম মহাযুদ্ধের সময় তারা ওই যে যুদ্ধে পরাজিত হলো তুরস্ক, তুর্কি, এবং তুর্কি, ওসমানী তুর্কি খেলাফত ছিল এই অঞ্চলে, তাদের দখলে ছিল মধ্যপ্রাচ্য। সেটা ব্রিটিশরা আর ফ্রেঞ্চরা, যারা যুদ্ধে বিজয়ী হলো প্রথম মহাযুদ্ধে, তারা নিজেদের ভিতরে ভাগ করে নিল। তখন জাতিপুঞ্জ নামে একটা জিনিস হয়েছিল, লিগ অফ নেশনস। তাদের জি সিদ্ধান্ত অনুযায়ী ঠিক করা হলো যে ব্রিটেন পাবে ইরাক আর জর্ডান আর প্যালেস্টাইন, আর হুম হুম ফ্রান্স পাবে লেবানন এবং সিরিয়া। মানে তেল সমৃদ্ধ এবং গুরুত্বপূর্ণ জায়গাগুলো নিয়ে নিল ব্রিটেন। আর সিরিয়া এবং লেবানন দিল ফ্রান্সকে। তো এইখানে ঢোকার পরে 1917 সালে, তখন যুদ্ধ চলছে, যুদ্ধের শেষ হওয়ার আগে আমি যে ঘটনাটা একটু ফিরে যাই। 1917 সালে প্রথম মহাযুদ্ধ চালু রাখার জন্য ব্রিটেনের পয়সা কড়ির দরকার। তারা তখন জুইশ ব্যাংকার রথচাইল্ড, যে রথচাইল্ড ফ্যামিলি কিন্তু এখনো মার্কিন যুক্তরাষ্ট্রের যে এখনো ব্যাংক অফ আমেরিকা, ওটাকে নিয়ন্ত্রণ করে, তাদের কাছে টাকা ধার চাইল। তারা বলল, তোমাকে টাকা দেব,
আমাদের যুদ্ধের পরে তোমরা যখন প্যালেস্টাইনটা আমাদের একটা স্বাধীন রাষ্ট্র ইসরায়েল নামে একটা রাষ্ট্র তৈরি করে দেবে, তখন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী রবার্ট লর্ড ব্যালফোর ব্যালফোর নভেম্বর 1917 সালে একটা ডিক্লারেশন দিলেন যে ব্রিটিশ সাম্রাজ্য, ব্রিটিশের ব্রিটিশ সরকার যুদ্ধ জেতার পরে প্যালেস্টাইনে একটা ইহুদিদের জন্য একটা রাষ্ট্র তৈরি করবে। তারপরে আমি আবার সংক্ষিপ্তভাবে বলছি, যুদ্ধ শেষ হওয়ার পরে ব্রিটেন কি করলো, তাদের দেশে যে ইহুদি ছিল সেনাবাহিনীতে এবং সিভিলিয়ান, তাদেরকে এনে সেটেল করা শুরু করলো প্যালেস্টাইনে। এবং ব্রিটিশ সেনাবাহিনীতে যারা ইহুদি ছিল তারা অস্ত্র শস্ত্র মেশিন গান কামান বন্দুক নিয়ে প্যালেস্টাইনে আসলো। ওইখানে আরবদের বা মুসলমানদের ওইরকম অস্ত্র শস্ত্র ছিল না, কেন ওরা ছিল তুর্কির কলোনি। সুতরাং তুরস্ক পরাজিত হয়ে চলে গেছে ওই অঞ্চল ছেড়ে। ফলে ইহুদি সৈনিকেরা ওখানে তাদের ফ্ল্যাগ উঠানো শুরু করলো, তার অস্ত্র শস্ত্র নিয়ে ক্রমান্বয়ে জায়গা দখল করলো। এবং 1948 সালে 14ই মেতে তারা যেটা করলো যে ওই আহ, তারা ইসরায়েল নামে একটা রাষ্ট্রের জন্ম দিল এবং সেখানে যুদ্ধ হলো। সেই যুদ্ধে আরবরা পরাজিত হলো এবং ইউরোপ থেকে এবং পৃথিবীর অন্যান্য জায়গা থেকে ইহুদিদের এসে জায়গাটা দখল করলো। তো গন্ডগোলটা শুরু হলো 1948 সালে। তারপরে আরবরা 1956 সালে আবার ইহুদি তাদের উপর আক্রমণ করলো ইসরায়েল, যখন ব্রিটেন যখন মিশর যখন সুয়েজ খাল জাতীয়করণ করলো 1956 সালে, তখনও ইসরায়েল হামলা করলো। এবং 1967 সালে আবার দেখা গেল আরবরা যুদ্ধ করলো এবং সে যুদ্ধে পরাজিত হয়ে জেরুজালেম থেকে শুরু করে জর্ডানের বিরাট অংশ, সিরিয়ার গোলান হাইট, মিশরের আপনার ওই সানাই পেনিনসুলা সব ইসরায়েলের কাছে হারিয়ে ফেললো। ইসরায়েল এখনো সিরিয়ার গোলান হাইট দখল করে রেখেছে এবং জেরুজালেমের পুরোটাই এখন ইসরায়েলের নিয়ন্ত্রণে। এখন এতদিন আরবরা বলছে ঠিক আছে আমরা তাহলে তোমাদেরকে থাকতে দেব, আমাদের আরবদের একটা রাষ্ট্র প্যালেস্টিনিয়ানদের একটা রাষ্ট্র তৈরি করা হবে সেখানে। জাতিসংঘ এবং পৃথিবীর বেশিরভাগ দেশ সমর্থন করলেও মার্কিন যুক্তরাষ্ট্র এই ব্যাপারে খুবই গয়ের রাজি। তারা চায় ইসরায়েল পুরোটাই ওখানে দখল করে থাকুক, কেননা জুইশ লবি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রকে চালায়। এই যে ব্যাংকার, বড় বড় টাকা পয়সা বিত্তবান মানুষ যারা আমেরিকাতে, পুরো সমস্যাটা এখন প্যালেস্টিনিয়ান এবং জিউদের সমস্যা না। এই পুরো সমস্যাটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আরব বিশ্ব, এই তেল সমৃদ্ধ সুয়েজ খাল অঞ্চল মার্কিন যুক্তরাষ্ট্রের চাই। তারা চায় এখানে যেন রাশিয়া এবং চীন যেন আধিপত্য বিস্তার করতে না পারে। পুরোটাই হচ্ছে আমেরিকার সঙ্গে রাশিয়া এবং চীনের যে প্রতিদ্বন্দ্বিতা, সেটার জন্য ইসরায়েলটাকে তারা মনে করছে তাদের একটা ঘাঁটি হিসেবে থাকবে এবং এরা এদেরকে দিয়েই আরবদেরকে নিয়ন্ত্রণ করবে। আগে এখানে আরবরা যে সোশ্যালিস্ট মুভমেন্ট ছিল, তার পিএলও ছিল, তারপরে পিএলওকে কন্টেন করার জন্য সবচেয়ে মজার ইনফরমেশন, 1987 সালে ইসরায়েল হামাসের সৃষ্টি করেছিল, গাজাতে হামাস তৈরি করলো। এবং এটা এটা হলো একটা ধর্মীয় ভাবাপন্ন একটা সংগঠন। পিএলও প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন ছিল সেকুলার এবং সোশ্যালিস্ট, আরব ন্যাশনালিজমে বিশ্বাস করত, মানে খ্রিস্টান, ইহুদি, মুসলমান সবাই মিলে। আর হামাস হচ্ছে কেবল সুন্নি মুসলমানদের একটা ধর্মীয় সংগঠন। এটাকে তৈরি করলো ইসরায়েল, কিন্তু পরে দেখা গেল এটা হয়ে গেল তাদের ফ্র্যাঙ্কেনস্টাইনস মনস্টার। হামাস মানে গ্রাসরুটসের প্রেশারের ফলে তারা ইসরায়েল বিরোধী হয়ে পড়লো, ইসরায়েল তৈরি করলো, করার পরে ইসরায়েলের হাতে তারা থাকলো না 1990-এর দশক থেকে, রাইট। 3-4 বছরের ভেতরে। এখন সমস্যাটা ওইটাই যে ইসরায়েল চায় এখানে পূর্ণ নিয়ন্ত্রণ, মার্কিন যুক্তরাষ্ট্র সেটা চায়। ইসরায়েল মানে মার্কিন যুক্তরাষ্ট্র, মার্কিন যুক্তরাষ্ট্র মানে ইসরায়েল। এই যে আরবরা হেরে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটা পরাশক্তির সঙ্গে, সবগুলো আরব দেশ মিলে কোনো ম্যাচ হয় না। এদের কোনো ওই রকম অস্ত্র শস্ত্র টেকনোলজি, নিউক্লিয়ার ওয়েপন্স নাই।
ওই রকম যুদ্ধ বিমান নেই, যুদ্ধ জাহাজ নেই। সুতরাং এবং ওদের ভিতরে বিভেদ সৌদি আরবের সঙ্গে, মনে করেন মিশরের, সৌদি আরব এবং এই গালফ স্টেটগুলো, তারা মনে মনে চিরকাল ইসরায়েল পন্থী এবং মার্কিন পন্থী। বিশেষ করে ইরানে যে ইসলামিক রেভলিউশন হলো 1979 সালে, তারপরে সৌদি আরব, বাহরাইন, কুয়েত, কাতার, ইউএই, ওমান, এরা সন্ত্রস্ত হয়ে পড়ল যে রাজতন্ত্র শেষ করে দিয়ে গণতন্ত্রের নামে বা জাতীয়তার নামে এখানে রাষ্ট্র তৈরি হবে, তাহলে তো রাজবংশগুলো থাকবে না। সুতরাং গোপনে গোপনে তারা সবসময় ইসরায়েলপন্থী ছিল। এবং এখন দেখেন সৌদি আরব এবং ইউএই ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে। এবং তারা কিন্তু এই যে এই প্যালেস্টাইনে গাজাতে যা কিছু হচ্ছে তার জন্য কোনো ওই লিপ সার্ভিস, আপনি আল জাজিরায় দেখবেন কিছু খবর টবর দেবে, কিন্তু আল জাজিরা যারা চালায়, কাতার, কাতার কিন্তু ওদের পক্ষে। এবং এতটাই তারা বশংবত দাস যে কদিন আগে কাতারে ইসরায়েল হামলা করলো, সেখানে কাতার তাদের বিরুদ্ধে, মার্কিন যুক্তরাষ্ট্রও গেল না, কেউ গেল না। এবং সেই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ট্যাঙ্কার প্লেন, যারা ইসরায়েল হামলা বোমা ফেলে যখন চলে গেল, ওদের তেলের প্লেনে যে তেল দেয় ট্যাঙ্কার, সেগুলো কাতারের মাটি থেকে ফ্লাই করলো ব্রিটিশ এবং আমেরিকান, এবং তারা ওই ইসরায়েলের জাহাজে তেল দিয়ে আবার কাতারের ঘাঁটিতে তারা নেমে গেল। মানে ব্যাপারটা পুরোটাই একটা খুবই লজ্জার ব্যাপার, পরিতাপের ব্যাপার। মানে আত্মসম্মান বোধ থাকলে কাতার বলতো মার্কিন ঘাঁটি আমরা চাই না, তোমরা ইসরায়েলের সঙ্গে সহযোগিতা করেছো। ইসরায়েল যখন ইসরায়েল যুদ্ধ হচ্ছে, তখন দেখা যায় যে জর্ডান, সৌদি আরব, এরা সবাই ইসরায়েলকে সমর্থন করছে। সুতরাং হুম। ইসরায়েল এমন একটা পরাশক্তি যাকে কোনো আরব দেশের পক্ষে হটানো সম্ভব না। এখন এটা আমি তাহলে এখন ব্যাকগ্রাউন্ড কি, হিসেবে মানে বলি। এখন তাহলে এই যে গাজাবাসীদের ভবিষ্যৎটা কি? এইবারে যে ঘটনাটা ঘটলো, এখন এদের দেখেন, ভবিষ্যৎটা কি দেখছেন আপনি? এই যে গত মাসের 29 তারিখে ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সামনে ওয়াশিংটন ডিসিতে একটা প্রপোজাল দিলেন, পিস প্রপোজাল, 20 দফা। হুম। সেই 20 দফার ভিতরে বললেন যে গাজাতে ইসরায়েল অধিকার করে রাখতে পারবে না, এবং গাজাবাসী যদি গাজাতে থাকতে চায় তারা থাকতে পারবে, তাদেরকে জোর করে বের করে দেয়া যাবে না, এবং এখানে বন্দি বিনিময় হবে। তবে কন্ডিশনগুলো হচ্ছে, আগে হামাস, এই যে 20 জন ইসরায়েলি জিম্মি আছে তাদেরকে ছেড়ে দেবে, এবং হামাসের কাছে যারা আছে তাদেরকে ছেড়ে দিতে হবে। তারপরে ইসরায়েল কয়েক শত প্যালেস্টিনিয়ানকে গাজায় যেতে দেবে, ছেড়ে দেবে ইত্যাদি। কিন্তু আগে করতে হবে হামাসকে। হামাস নেতা বলছেন যে 20 দফার যে প্রপোজাল, শান্তি চুক্তি, আমাদের কাছে তো কোনো কপি দেয় নেই, আমাদেরকে জিজ্ঞাসাও করে নাই। একতরফা ভাবে ট্রাম্প বলছেন এটা যদি 3 দিনের ভেতরে, 72 ঘন্টার ভেতরে যদি হামাস এটা মেনে না নেয়, তাহলে এই অঞ্চলে ইসরায়েলের যা খুশি তাই করবে। ইসরায়েলের সরকার বলেছে আমরা ওই ট্রাম্পের 20 দফা মানি না, আমাদের ওটা গ্রহণ করতে হবে, বাধ্যবাধকতা নেই। কিন্তু ট্রাম্প বলছেন প্যালেস্টিনিয়ানদের, হামাসকে এটা স্বীকার করতে হবে 3 দিনের ভেতরে। এটা অসম চুক্তি এবং জোর করে চাপিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা। সুতরাং জি। এটা দিয়ে তো কোনো সমস্যার সমাধান হবে না। আর যেটা আপনি বললেন এই যে ফ্লোটিলা, এই যে আহ, জি। 47টা জাহাজ নিয়ে প্রায় 500-র হুম, মতো হুম, হুম, বিভিন্ন পৃথিবীর বিভিন্ন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট, বাংলাদেশ থেকে রয়েছেন আমাদের হুম। শহীদুল আলম, এবং আরেকটা মেয়ে, ব্রিটিশ বাঙালি একটা মেয়ে, নামটা ভুলে যাচ্ছি। নারী, এক ভদ্র হ্যাঁ, মহিলা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এই দুজন হ্যাঁ। ছাড়া পৃথিবীর বেশিরভাগ যারা এসছেন তারা এসছেন আপনার ইউরোপ থেকে। ইটালি এবং স্পেন জি। খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, কলম্বিয়া করছে, কিন্তু সৌদি আরব, কাতার, বাহরাইন, ইউএই, জর্ডান, এরা এতে অংশগ্রহণ করছে না। এবং এটা একটা সিম্বলিক ব্যাপার। ওটাকে অলরেডি ইসরায়েল থামিয়ে দিয়েছে, ওদেরকে ঢুকতে দিচ্ছে না, কাউকে মারেনি। তবে রাইট। 2010 সালে তো ফ্লোটিরার কয়েকজনকে ওরা মেরে ফেলেছিল, যখন ওইরকম গাজায় আর একটা অবরোধ হয়েছিল 2010 সালে, মনে আছে? তুরস্ক ওখানে ফ্লোরিডা পাঠিয়েছিল, কয়েকজনকে ইসরায়েল হত্যা করেছিল, ঢুকতে দেয়নি। এখনো তাই। এর একটা সিম্বলিক ভ্যালু আছে, পৃথিবীর লোকজনের ভিতরে সচেতনতা হচ্ছে যে একটা কিছু ঘটছে।
গাজায় ফ্লোরিডা যাচ্ছে, সারা দুনিয়া ব্যাপী আন্দোলন হচ্ছে। তবে আপনি লক্ষ্য করে দেখবেন এই আন্দোলনগুলো বেশিরভাগ হচ্ছে পশ্চিমা দেশগুলোতে। খোদ মার্কিন হুম। যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইটালি, স্পেন, পর্তুগাল, তারা এবং ইসরায়েলকে যুদ্ধাপরাধী ঘোষণা করছে। তাদেরকে স্লোভানিয়ার মতো দেশ বলছে নেতানিয়াহু আসলে তাকে আমরা গ্রেপ্তার করব। কিন্তু আরব বিশ্বে বা পাকিস্তানে বা বাংলাদেশে এর কোনো প্রতিক্রিয়া হচ্ছে না। কেননা ইতিমধ্যেই এই চুক্তি, তথাকথিত চুক্তি ঘোষণা করলো, শান্তি প্রপোজাল, ট্রাম্প। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ টুইট করে ডোনাল্ড ট্রাম্পকে কংগ্রাচুলেট করছেন যে খুব ভালো একটা চুক্তি আপনি, শান্তি প্রস্তাব দিয়েছেন, এর ফলে এখানে শান্তি হবে, গাজার লোকজন শান্তিতে থাকতে পারবে, ইত্যাদি ইত্যাদি। কিছুদিন আগে মনে আছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তান আর্মির প্রধান আসিম মনিরকে ডেকে এনে খাওয়ালেন, হোয়াইট হাউসে দাওয়াত দিয়ে 2বার বোধহয় দেখা করলেন। এটা তো প্রোটোকলের ইতিহাসে এরকম নেই যে একটা দেশের রাষ্ট্রপ্রধান আরেকটা দেশের সেনাবাহিনীর প্রধানকে এনে মানে ওই রকমের ট্রিটমেন্ট দিচ্ছেন। এবং ট্রাম্পের বক্তৃতাতেও বলছে যে পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং সেনা প্রধান আমাদের এই প্রস্তাবের সঙ্গে খুব সহমত পোষণ করেছে। তো পুরো ব্যাপারটা একটা পাতানো খেলা। এবং এই গাজা থেকে, যদিও ট্রাম্প বলছেন গাজাবাসী থাকতে পারবে এবং 2 স্টেট ফর্মুলার কথা ট্রাম্প বলছেন এই 20 দফার ভেতরে, কিন্তু সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্টি হচ্ছে ইসরায়েল। ইসরায়েল বলছে ওর সমস্ত 2 স্টেট ফর্মুলা আমরা বিশ্বাস করি না, আমরা কোনোদিনও এই অঞ্চলের কোনো এলাকা নিয়ে প্যালেস্টিনিয়ান স্টেট হবে এটা আমরা চাই না। তারা গ্রেটার প্যালেস্টাইন ইসরায়েলে বিশ্বাস করে। তারা সৌদি আরবের একটা বিরাট অংশ, ইরাকের প্রায় অর্ধেক, সিরিয়ার অর্ধেক, জর্ডান, লেবানন এবং প্যালেস্টাইন যেটা আছে সব নিয়ে একটা বিরাট ইসরায়েল তারা তৈরি করতে চায়। এটাই পরিকল্পনা। এখন যে ইসরায়েল আছে, গাজার কথা ভুলেই যান, ওরা মিশরের সাইনাই পেনিনসুলা, সিরিয়ার প্রায় অর্ধেক, ইরাকের অর্ধেক ধরেন, লেবানন পুরোটা, জর্ডান পুরোটা, এবং সৌদি আরব যে ইসরায়েলের দালালি করছে, সৌদি আরবের একটা বিরাট অংশ, যেখানে এককালে 1500 বছর আগে, 1500 বছর আগে যেখানে ইহুদিরা থাকতো, বলতে এটাও আমাদের পুণ্যভূমি। তো এখন অবস্থা হয়েছে আরবদের ছেড়ে দে মা কেঁদে বাঁচি। গাজা উদ্ধার করবেন নাকি নাজাদ এবং রিয়াদ বাঁচাবেন, নাকি বাগদাদ বাঁচাবেন, নাকি সিরিয়া বাঁচাবেন, এই হচ্ছে এখন ব্যাপার। তাদের জি। ডিমান্ড এত বড়, আর আমরা চাইছি একটা 2 স্টেট, 2 স্টেট ফর্মুলা। এটা ইসরায়েল মানবে না, মার্কিন যুক্তরাষ্ট্র লিপ সার্ভিস দেবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার লক্ষ্য করেন, ডোনাল্ড ট্রাম্প বলেছেন হামাস যদি এই প্রপোজাল মেনে না নেয়, এই প্রপোজাল যেটা উনি দিচ্ছেন তার একটা কপি তো দেবে হামাসের কাছে। কপি পর্যন্ত দেয়নি। হামাস বলছে আমরা রাইট। জানি না কি প্রস্তাব, বলে প্রস্তাব যদি মেনে না নেয় তাহলে এই এলাকার রক্ষণাবেক্ষণ ইসরায়েল নেতানিয়াহু যা ইচ্ছা তাই করবে, আমরা নাক গলাবো না। ওটাই হচ্ছে 5 লাইন। রাইট। ঠিক আছে, আমাদের এই বিষয়টা ডিটেল আপনি বললেন। এখানে আমি একটু সর্বশেষ যে প্রসঙ্গটা নিয়ে আলোচনা করতে চাই, জি যে এটা নিয়ে আমরা আমাদের এখানেও কিছু কথা হচ্ছে। এই যে যখন জাতিসংঘে যখন এবার নেতানিয়াহু যখন বক্তব্য দিচ্ছিলেন, তখন প্রায় 70টার মতো দেশ এখান থেকে কিন্তু ওয়াক আউট করেছে। জি তো আমাদের দেশের অবস্থানটা ছিল খুবই টেকনিক্যালি খুব ইন্টারেস্টিং আমার কাছে মনে হয়েছে। ওনারা ওই জন্য ওখানে জানই নাই, যেহেতু জান নাই, অনুপস্থিত থাকা হলো, আবার ওয়ার্কআউট করার মতো প্রয়োজন পড়লো না। তো এই যে আপনার মানে মানে ইটা আপনার কি বলবো ভূমিকাটা, এই ভূমিকাটাকে আপনি আসলে কিভাবে মূল্যায়ন দেখুন, করছেন? ডক্টর ইউনুস তাদের মানুষ। ডক্টর ইউনুস আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংক ছাড়া কিছু বোঝেন না। এবং উনি হিলারি ক্লিন্টন, বিল ক্লিন্টনদের অনুগ্রহ পুষ্ট এক ব্যক্তি। এবং আমি যদি যে কথাটা বলবো এখন, আপনারা হয়তো বলতে পারেন ও ডক্টর হাশমি ডক্টর ইউনুসকে হিংসা করেন। আমি তো আর নোবেল প্রাইজের জন্য কম্পিট করছি না, কেউ আমাকে দেবেও না। তবে হিংসার প্রশ্ন তখন আসে, শেখ হাসিনা হিংসা করতে পারে, তাকে বলা হয়েছিল যে আপনি নোবেল পাওয়ার যোগ্য, কেন চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তি করেছেন, 10 লক্ষ রোহিঙ্গাকে জি। থাকতে দিয়েছেন। তো আমি তো আর হাসিনার জায়গায় বসে নেই যে। কিন্তু ডক্টর ইউনুসের যে
শান্তি পুরস্কার। আপনি যতগুলা নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছে সবগুলো রাজনৈতিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয়, এবং এর হেডকোয়ার্টার হচ্ছে নরওয়েতে। যেই জন্যই গ্রামীণ ফোন, তিনি এই যে টেলিনর কোম্পানি, নরওয়ের কোম্পানি থেকে হুম। ফোনের সেটগুলো আনলেন বাংলাদেশে, গ্রামীণ ফোন, এবং 14 বছর টেলিনর কোম্পানি, নরওয়ের কোম্পানি গ্রামীণ ফোনের এই সেলগুলো বিক্রি করলো, ফোনগুলো বিক্রি করলো উইদাউট পেইং এনি ডিউটি, বিনা শুল্কে। বিনা শুল্কে 14 বছরে তারা কয়েক বিলিয়ন ডলার বানিয়ে ফেললো। তাদের একটা ভূমিকা ছিল। আপনি দেখেন, এই যে মালালা ইউসুফজাই, তারপরে নোবেল পিস প্রাইজ পেয়েছিলেন আপনার আহ, আহ, কি নাম ওর, এই যে ইসরায়েলের প্রধানমন্ত্রী ছিলেন ইসাক, আহ, জি জি। উনিশশো আইজাক। আটাত্তর সালে আনোয়ার সাদাত পেলেন। জি। আর ওই যে যাকে একসময় টেরোরিস্ট হিসাবে ব্রিটিশরা খুঁজে বেড়াতো, ফর্মার প্রাইম মিনিস্টার, নামটা কি, আমার নামটা খেয়াল নেই। নামটা আইজাক ঠিক কি যেন নাম ছিল। মানে পরিচিত নাম। তারা মানে হ্যাঁ হ্যাঁ। শান্তির জন্য নোবেল পুরোটাই রাজনৈতিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এটা কোনো জি অমর্ত্য জি জি। সেনের নোবেল প্রাইজ না। সুতরাং ডক্টর ইউনুস, ধরি মাছ নাছুই পানি, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একটা কথাও বলবেন না। আপনার দেখ, উদাহরণ দিই আমি, এই যে আরাকান আর্মি নামে একটা আর্মি সৃষ্টি করা হয়েছে মার্কিন আশীর্বাদ পুষ্ট, তাদের সঙ্গে জি সংযোগ করার জন্য বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং তৌহিদ, এরা মিলে কি করছেন? তারা বললেন না যে একটা এগ্রিমেন্ট হবে, ট্রানজিট দেব, জি আমরা আরাকানের ভিতর দিয়ে আমরা মিয়ানমারে যাব। তারা চীনের বিরুদ্ধে এই আপনার আরাকান আর্মির পক্ষে হচ্ছেন ডক্টর ইউনুসের সরকার, এবং ডক্টর ইউনুস কোনোভাবেই মার্কিন যুক্তরাষ্ট্রকে অসন্তুষ্ট করার কোনো পলিসি নেবেন না। আমি এক কথায় বলি, এই ঘটনাটা খুবই ন্যাক্কারজনক। সেখানে উনি প্রায় 100 লোক নিয়ে গেলেন নিউ ইয়র্কে, সেখানে উনি সেদিন হাজির হলেন না কেন? তাকে তার ওই অ্যাসেম্বলিতে থাকা উচিত ছিল, এবং জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলি থেকে সবার সঙ্গে মিলে ওয়াক আউট করা ওয়াকআউট। উচিত ছিল, রাইট। যদি তার সেই সাহস থাকতো। উনি সাহস সাহসীও না, এবং তিনি ওই যে ইডিওলজিক্যালি ওই কমিটমেন্টও নাই যে এখানে ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াতে হবে, দাঁড়ালে তো মার্কিন যুক্তরাষ্ট্র খেপে যাবে। সুতরাং এটা খুবই ন্যাক্কারজনক ঘটনা ডক্টর ইউনুস করলেন। তবে এটা আমি কোনো অবাক হচ্ছি না, এটাই করার কথা। জি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব তাজ হাসমি। আপনি আমাদেরকে সময় দিলেন। আমরা আশা করবো যে আপনি আগামীতে আমাদেরকে নিশ্চয়ই। নানা প্রসঙ্গে। আমাকে স্মরণ করার জন্য, ডাকার জন্য যত অনেক ধন্যবাদ। আমি একটু চাচা ছোলা কথা বলি, আই কল জি। এ স্পেড। তো এখন আমি রেখে রেখে কথা বলি না, এই জন্য আমার একটা বদনাম। তবে আমি ওটাই আমার নেচার। তো ভালো থাকবেন তবে সবাই, আমরা এবং হয়তো সবাইকে আমরা ধন্যবাদ। হয়তো সেই আমরা সেই বদনামটাই এনজয় করতে চাই। আগামীতে ইনশাল্লাহ আপনার সঙ্গে আবার কথা হবে। ভালো থাকবেন। জি। প্রিয় দর্শক, আপনারা শুনলেন ডক্টর তাজ হাসমির বক্তব্য মধ্যপ্রাচ্য সম্পর্কে, গাজা, ইসরায়েল এবং সর্বশেষ ডক্টর ইউনুসের যে ভূমিকা জাতিসংঘে এই বিষয়ে, সে সম্পর্কে আপনাদের কেমন লাগলো আমাদের লিখে জানাবেন। আমরা ওনাকে আগামীতে আবারও পেতে চাইবো যদি উনি আমাদেরকে সময় দেন। এখন এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।